নমস্কার, আমি ডক্টর প্রশান্ত কুমার গোস্বামী, হোমিওপ্যাথিক চিকিৎসক এবং গবেষক। দীর্ঘ ৩০ বছর যাবৎ হোমিওপ্যাথিক চিকিৎসা জগতে চিকিৎসা করতে গিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তার থেকে এই উপলব্ধি হয়েছে যে এই পৃথিবীতে যত চিকিৎসা পদ্ধতি এখনো পর্যন্ত চালু আছে, তার মধ্যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হোমিওপ্যাথির ভূমিকা অনবদ্য। কারণ হোমিওপ্যাথি ছাড়া তথাকথিত যে ইনকিউরেবল ডিজিজগুলোর কথা আমরা জানি, সেগুলো হোমিওপ্যাথি চিকিৎসা মাধ্যমে আমরা তার সমাধান হতে দেখেছি। বিভিন্ন ক্ষেত্রে তার অনেক উদাহরণ আমাদের সামনে রয়েছে। তো সেই সূত্রে বলতে পারি যে হোমিওপ্যাথি অনবদ্য ভূমিকা রয়েছে। অ্যাকিউটের ক্ষেত্রেও যেমন আছে, ক্রনিকের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রয়েছে। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে তার সমূলে উৎপাটন করার। সমস্যা হয় কি, যে যখন পেশেন্টরা আমাদের কাছে আসেন, অনেক ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়। যখন সেই ক্রনিক তার শেকড় বিস্তার করে, সেই ডিজিজের শেকড় বিস্তার করে এত দূর বিস্তৃত হয়, তখন অনেক সময় লেগে যায়। তখন মানুষের একটা ধারণা হয় যে হোমিওপ্যাথিতে অনেক সময় লাগে, যে কারণে অনেক মানুষ সেই চিকিৎসা পদ্ধতির থেকে সরে গিয়ে আবার অন্য কোনো পদ্ধতির দ্বারস্থ হন। এতে করে রোগটা আরও গভীর থেকে গভীরে চলে যায়। তখন প্রকৃত অর্থেই তখন ইনকিউরেবল হয়ে ওঠে, অর্থাৎ দুরারোগ্য অবস্থায় চলে যায়। সেখান থেকে তাকে ফিরিয়ে আনা খুবই দুঃসাধ্য হয়ে ওঠে। 1810 সালে হ্যানিম্যান তার পৃথিবী বিখ্যাত থিওরি অর্গানন অফ মেডিসিনে হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে হবে, কিভাবে চলবে, ছাত্রছাত্রীরা কিভাবে হোমিওপ্যাথি শিখবে, তার প্রয়োগ কি করে করবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন তার অর্গানন অফ হোমিওপ্যাথিক মেডিসিনে। এবং সেইখানে অর্গানন অফ মেডিসিনে তিনি এটাও দেখিয়েছেন যে অ্যাকিউট এবং ক্রনিক ডিজিজ কিভাবে চিকিৎসা করতে হয়, তার বিস্তারিত বিবরণ তিনি দিয়েছেন। এক কথায় বলা যায় যে এই অর্গানন অফ মেডিসিন হলো অনেকটা ধর্মীয় গ্রন্থের মতো আমাদের কাছে। যেমন হিন্দুদের কাছে গীতা, ইসলাম ধর্মের কাছে যেমন কোরআন, খ্রিস্টানদের কাছে যেমন বাইবেল পবিত্র গ্রন্থ, ধর্মগ্রন্থ, ঠিক সেই রকমই এই অর্গানন অফ মেডিসিন হলো হোমিওপ্যাথিক চিকিৎসা জগতের কাছে এক পবিত্র চিকিৎসা গ্রন্থ, যা হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে এক অনবদ্য ভূমিকা পালন করে চলেছে। কিন্তু দুর্ভাগ্য হলো এটাই, আজ আমি বলতে বাধ্য হচ্ছি, হোমিওপ্যাথিক চিকিৎসা জগতে হ্যানিম্যানকে ফলো করে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্রায় বিলুপ্তির পথে। এখন মিক্সোপ্যাথি, পলিফার্মেসির যুগে, অর্থাৎ ক্লাসিক্যাল যে হোমিওপ্যাথি তা প্রায় হারিয়ে যেতে বসেছে। খুব মুষ্টিমেয় চিকিৎসক এখনও বাঁচিয়ে রাখার জন্য এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। অতি ক্ষুদ্রভাবে হলেও আমি তাদেরই একটি অংশ বলা যেতে পারে। জানি না আগামী দিন হোমিওপ্যাথি সত্যি কি তার কৌলিন্য, অর্থাৎ হ্যানিম্যানের অর্গানন ভিত্তিক হোমিওপ্যাথি বেঁচে থাকবে তো, এর একটা প্রশ্ন চিহ্ন আজকে আমার সামনে উঠে এসেছে। আমি জানি না, সেদিন বোধহয় খুব বেশি দূরে নেই যে এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আস্তে 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 একটা কর্নার হওয়ার পথে চলেছে। আর যে বাজারি প্যাথি দেখতে পাচ্ছি হোমিওপ্যাথির নাম করে যা হচ্ছে, সেটা আদৌ তো আর হোমিওপ্যাথি নয়। পেটেন্টে ভরে গেছে মার্কেট। এখন পেটেন্ট প্যাথি চলছে, যা দিয়ে কখনোই হয়তো সাময়িক রিলিফ দেওয়া যেতে পারে পেশেন্টকে, কিন্তু তা দিয়ে কখনো কোনোদিন হ্যানিম্যানের নির্দেশিত পথে সেই দুরারোগ্য ব্যাধি আরোগ্য হওয়া সম্ভব নয়। এটা আমি মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এটাই বাস্তব। অন্তত অর্গাননের ভিত্তিতে আমি এই কথা আজ বলতেই পারি, যেটা এক ভয়ঙ্কর প্রবণতা চলছে বাজারে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে এবং বিভিন্ন চিকিৎসক তারা পেটেন্ট ব্যবহার করছেন
যা হ্যানিম্যানকে আদৌ মান্যতা দেয় না, তার প্যাথিকে মান্যতা দেয় না। তাতে হয়তো সাময়িক কিছু চিকিৎসক, কিছু ওষুধ বিক্রেতা তারা সাময়িক হয়তো কিছু মানি আর্ন করতে পারেন, কিন্তু আলটিমেটলি পেশেন্টের কিন্তু ওয়েলফেয়ার হয় না, পেশেন্টের উন্নতি হয় না, পেশেন্ট ভালো হয় না। পেশেন্টের ভালো করতে গেলে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ছাড়া আর দ্বিতীয় কোনো পদ্ধতি, শর্টকাট পদ্ধতি নেই যা দিয়ে প্রকৃতভাবে পেশেন্টের আরোগ্যতা আসতে পারে বলে এটা আমার ব্যক্তিগত ধারণা। হোমিওপ্যাথিতে আমরা যে ওষুধগুলো দেখতে পাই, যেমন আর্নিকা, বেলেডোনা, ব্রায়োনিয়া, রাস্টক্স ইত্যাদি অনেক ওষুধ আছে। প্রতিটা ওষুধ কিন্তু তার সিঙ্গেল নামে আছে, কয়েকটি বাদ দিয়ে। যেমন আর্সায়োড, আর্সেনিকের সাথে আয়োডিয়াম সংমিশ্রণ করে ওষুধ তৈরি করা হয়েছে, ড্রাগ প্রুভিং হয়েছে। এরকম আরো অনেক ড্রাগ আছে, সেই সংখ্যাটা কম, কিন্তু সিঙ্গেল ড্রাগের সংখ্যাটাই বেশি। তো এগুলো সুস্থ মানব শরীরে প্রুভিং করে, সেই প্রুভিং অবস্থায় কারোর 15 দিন, কারোর 30 দিন, কারোর 2 মাস, এরকম প্রুভিং অবস্থায় হ্যানিম্যান দেখেছিলেন যে কি কি সিমটমস অ্যাপিয়ার করে। সেই সিমটমসগুলোকে উনি আলাদা ডায়েরিতে লিপিবদ্ধ করেন এবং সেটা মেল, ফিমেল, চিলড্রেন সবার ক্ষেত্রে তিনি এই গবেষণাটা চালানোর পরে উনি দেখেন যে প্রতিটা ড্রাগের ইন্ডিভিজুয়াল কিছু সিমটমস দেখা দিয়েছে। সুস্থ মানব দেহে কিছু ইন্ডিভিজুয়াল সিমটমস দেখা দিয়েছে। সেই সিমটমসগুলোকে উনি কালেক্ট করার পর দেখেন যে ওই একই ড্রাগ একই সময় অন্যান্যদের ক্ষেত্রেও কি কি কমন সিমটমস সেগুলো অ্যাপিয়ার করেছে। সেই কমন সিমটমসগুলোকে তিনি গ্রেডেশন করেছেন। সেই গ্রেডেশন করার পরে তিনি ঝাড়াই বাছাই করে তার থেকে মূল যে সিমটমসগুলো কমন দেখা দিয়েছিল সেইগুলোকেই তিনি পরবর্তীকালে ম্যাটেরিয়া মেডিকা পিউরা ভলিউম 1 এবং ভলিউম 2-তে তিনি লিপিবদ্ধ করেন। এবং তারপর থেকেই সারা পৃথিবীতে ম্যাটেরিয়া মেডিকার যে আকর, অর্থাৎ যে মাদার ম্যাটেরিয়া মেডিকা, সেটা হলো হ্যানিম্যানের সৃষ্টি। তার আগে কখনোই ওইভাবে হোমিওপ্যাথিভাবে ড্রাগ প্রুভিং হয়নি। এবং হোমিওপ্যাথি ড্রাগ প্রুভিং করার সময়ও একটা কথা না বললেই নয়, সেটা হলো প্রতিটা ক্ষেত্রেই হ্যানিম্যান সিঙ্গেল মেডিসিন দিয়ে ড্রাগ প্রুভিং করেছেন। কখনো একটার জায়গায় একই মানুষে 2, 3, 4টে ড্রাগ দিয়ে প্রুভিং করেননি, সেটা প্রুভিং হয় না। মানে প্রুভিং এর নিয়ম এবং শর্ত অনুযায়ী, বিজ্ঞান ভিত্তিক শর্ত অনুযায়ী অ্যাট এ টাইম একটি মানুষের ক্ষেত্রে, অর্থাৎ একটি সুস্থ মানুষের ক্ষেত্রে, সেটা মেল ফিমেল বোথ হতে পারে, সিঙ্গেল মেডিসিন দিয়ে তার প্রুভিং হয়েছে দিনের পর দিন। এবং সেই প্রুভিং সিমটমসগুলি আজকে আমাদের ম্যাটেরিয়া মেডিকায় জায়গা পেয়েছে। যেমন আর্নিকার ক্ষেত্রে একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে যদি কখনো কোনো বয়স্ক মানুষদের ক্ষেত্রে হাঁটুতে ব্যথা হয়েছে বা কোথাও শরীরে ব্যথা হয়েছে, সেখানে যদি আশেপাশে তার নাতি নাতনিরা হয়তো খেলাধুলো করছে, তখন সেই ভয়ে ওনারা জড়সড় হয়ে থাকেন, যেই কাছে এসো না, আমার ব্যথা লেগে যাবে। এই যে সিমটমসটা, এটা আর্নিকায় প্রুভিং এর সময় দেখা গিয়েছিল। সেই ক্ষেত্রে যখন একটা অসুস্থ মানুষের ক্ষেত্রে যখন আমরা আর্নিকা দেব এইরকম সিমটমসের ক্ষেত্রে, নির্দিষ্ট সিমটমসের ক্ষেত্রে, তখন ওই আর্নিকা তাকে সুস্থ করতে সাহায্য করবে। অর্থাৎ যে আর্নিকা আর্টিফিশিয়াল একটা সিউডো সিমটমস তৈরি করলো, সেই সিমটমসটাই যখন জেনুইনলি একজন রুগীর ক্ষেত্রে আমরা দেখতে পাবো, তখন সেই ক্ষেত্রে সেই পেশেন্ট যদি আর্নিকার হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই আর্নিকাই তাকে তার এই কষ্ট থেকে মুক্তি দেবে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম যে অ্যাট এ টাইম আর্নিকাই হ্যানিম্যান প্রুফ করেছেন, অন্য একই সঙ্গে সেই ব্যক্তির উপরে কখনো আদার্স কোনো ওষুধ ব্যবহার করা হয়নি বা প্রুভিং এর জন্য নেওয়া হয়নি। তাহলে এখন প্রশ্ন যে আজকে একটা হাঁটুর ব্যথা সারাতে গিয়ে যদি একের অধিক মাল্টিপল পলিমেডিসিন দিয়ে চিকিৎসা করা হয়, তাহলে কি সত্যি আমরা ড্রাগ প্রুভিং এর সিমটমস পাবো? কখনোই পেতে পারি না। আর যদি তা না পাই, তাহলে আর সেটা
হ্যানিম্যানের হোমিওপ্যাথি বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হবে না। আর হবে না বলেই রোগী সাময়িক উপশম পেলেও পার্মানেন্ট উপশম সে পেতে পারে না, কারণ সেটা যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি নয়, হ্যানিম্যানের নির্দেশিত প্যাথিকে অনুসরণ করা হলো না, তার ফলশ্রুতি হিসাবে সেই রোগীও সম্পূর্ণ সুস্থ হবে না, বারে বারে ঘুরে ঘুরে তার ওই সিমটমস ফিরে আসবে। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের সমাজে, বর্তমান হোমিওপ্যাথিক সমাজে যা চলছে, হাটে বাজারে বিভিন্ন সুন্দর সুন্দর শহরের বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর দোকানে বসে যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, আমি সবার কথা বলবো না, মুষ্টিমেয় বাদ দিয়ে ম্যাক্সিমাম চিকিৎসকরা আজকে হোমিওপ্যাথির নাম করে যে প্যাথি প্রেসক্রাইব করছেন, সেটা আর যাই হোক, আমি স্পষ্ট এবং দ্বিধাহীন হৃদয়ে কথা আমি বলবো, এটা আর যাই হোক, হ্যানিম্যানকে ফলো করা হচ্ছে না। 10ই এপ্রিল হ্যানিম্যানের জন্মদিন, আমরা সবাই জানি বিশ্ব হোমিওপ্যাথিক দিবস। সেদিনকে সেই সব পলিফার্মেসি পলিপ্রেসক্রাইবাররা সেদিনকে হ্যানিম্যানের গলায় মালা চড়ান, তাকে সম্মান দেন, আবার 11ই এপ্রিল থেকে তারা তাদের নিজের প্যাথি শুরু করেন, যা হোমিওপ্যাথি হতে পারে না। এটা হ্যানিম্যানের পক্ষে, আমাদের পক্ষে এটা সত্যি খুব দুঃখজনক এবং লজ্জাজনক বলে আমি মনে করি। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।